আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি কৃতজ্ঞতাবোধ এবং ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা বেশি সংখ্যক সময় কাটাই তারা ইতিমধ্যেই বেশ একটি বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হয়েছি। সেটি হচ্ছে ভারতের যে ভিসা প্রসেসিং সেন্টার রয়েছে বাংলাদেশের ভেতরে সেটির সামনে অর্থাৎ দীর্ঘদিন পরে সেটি খুলেছে। সেই খোলা ভিসা সেন্টারের সামনে অসংখ্য মানুষের সমবেত হওয়ার একটি ভিডিও ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে। এবং সেই ভিডিওটিকে ভাইরাল করছে কিংবা ফলাও করে প্রচার করছে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত মানুষজন ভারতকে খুবই বন্ধুপ্রতিম কোনো একটি রাষ্ট্র ভাবে, ভারতকে ভাবে তাদের রাজনৈতিক মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য একমাত্র বৈদেশিক শক্তি, সেই সমস্ত মানুষজন এই ভিডিওটিকে প্রকাশ করার মাধ্যমে একটি বিষয় বাংলাদেশের মানুষকে বোঝাইতে চাচ্ছে। সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ কোনো না কোনোভাবে ভারতের প্রতি নির্ভরশীল এবং এই নির্ভরশীলতার পরিমাণ এতটাই বেশি যে বাংলাদেশের মানুষ বাঁচতেই পারবে না ভারতকে ছাড়া। এবং তাদের মূল লক্ষ্যই হচ্ছে যে যারা বলে দিল্লি না ঢাকা, তখন স্লোগান আসে ঢাকায় ঢাকা, তারা এই ধরনের স্লোগানগুলোকে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই ভিডিওগুলোর মাধ্যমে যে আসলে দিল্লি না ঢাকার মধ্যে দিল্লি দিল্লি হওয়ার কথা। আমি বলছি না এটা সার্বভৌমত্বের লঙ্ঘন, আমি আজকে অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। এবং আমি আমার মূল ভিডিওর টপিকে যদি ফিরে যাই, যে এই যে জনসমাগম ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারের সামনে, এটিকে আমার কাছে কোনো একটি আধ্যাত্মিক কিংবা কোনো একটি আশ্চর্যজনক কোনো একটি ঘটনা বলে আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা এবং এটি হওয়ারই কথা। তার পিছনের কারণ আছে। তার পিছনের অনবদ্য কারণটুকু হচ্ছে ইভেন আমার পরিবারও কোনো না কোনোভাবে চিকিৎসার জন্য ভারতের প্রতি এখন পর্যন্ত অন্তত লয়াবল। এবং আমার মতো বাংলাদেশের অসংখ্য মানুষ রয়েছেন যারা একটু ভালো চিকিৎসা লাভের আশায় ভারতে যাচ্ছে। এখন এটা শুধু ভারতের সাথে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রের বিষয়টুকু নয়, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় থাকে, ব্যবসা থাকতে পারে, নানান বিষয় থাকে। এখন প্রশ্ন আসছে যে বাংলাদেশের মানুষজনের এই নির্ভরশীলতার পিছনে আসলে কারণটুকু কি? আমি চিকিৎসার কথা শুধুমাত্র বলতে চাচ্ছি না, আমি সার্বিক একটি সংজ্ঞা দিতে চাচ্ছি। আমরা যদি সভ্যতার উত্তরণ থেকে শুরু করে এখন পর্যন্ত দেখি যে মানব সমাজের মধ্যে যে সভ্যতাগুলো বিনির্মাণ হয়েছে, সেই সভ্যতাগুলো ধীরে ধীরে ক্রমান্বয়ে বিকশিত হয়েছে শুধুমাত্র একটি প্রেক্ষাপটের দিকে লক্ষ্য রেখে। সেটি হচ্ছে যখনই ওই সমস্ত মানুষের বা ওই সভ্যতার মধ্যে বসবাসকৃত মানুষের কোনো কিছু প্রয়োজন হয়েছে, সেই প্রয়োজনটুকু নিবারণ করার উদ্দেশ্যে মানুষ তখন সেটিকে আবিষ্কার করার চেষ্টা করেছে। অর্থাৎ এই প্রয়োজনীয়তাই মানুষকে সাধারণত অন্য কোনো একটি বিষয়ের প্রতি নির্ভরশীল বানায় বা তৈরি করে। নির্ভরশীলতার একটি যে কনসেপ্ট সেটি মানুষের মনের ভিতরে তৈরি করে। তারই প্রেক্ষাপটে আমি যদি বলি যে বাংলাদেশের ভিতরকার যে চিকিৎসা সেবার কথা যদি বলি, স্বাধীনতার পরবর্তী সময়ে প্রায় 10-12 কোটি মানুষ, এরপরে ক্রমান্বয়ে সেটি 20 কোটি 25 কোটি মানুষের মধ্যে পৌঁছে গিয়েছে হয়তোবা। এই এত সংখ্যক মানুষের পর্যাপ্ত পরিমাণে ডাক্তার কিংবা চিকিৎসা ইকুইপমেন্ট যেটি আমরা বলি না কেন, তার কোনোটি কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি। এটি বাংলাদেশের মানুষের একটি দুর্ভাগা বা দুর্ভাগ্য। এর ফলে বাংলাদেশের যে মধ্যবিত্ত শ্রেণীটুকু থাকে কিংবা সিরিয়াস কোনো ক্রাইসিসে, আমি গরিবের কথা বাদ দিলাম, শুধু মধ্যবিত্ত কিংবা উচ্চ বা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে অথবা উচ্চ মধ্যবিত্ত, আমি যে ক্যাটাগরি বলি না কেন, এই ধরনের শ্রেণী পেশার মানুষ যখন কোনো কারণে চিকিৎসা একটি ক্রাইসিসে ভুগে, তখন বাংলাদেশের ভিতরকার যে পরিবেশগুলো রয়েছে হাসপাতালের কিংবা চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যে প্রসেসটুকু ঘটে, সেখানে এই যে দীর্ঘমেয়াদী এক ধরনের অব্যবস্থাপনা বাংলাদেশের চিকিৎসা খাতের ভিতরে তৈরি হয়েছে বা তৈরি করে রাখা হয়েছে, সেটি আরেকটি আলোচনার বিষয়। এর ফলে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য সাধারণত এই হাসপাতালগুলোর মধ্যে যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এখানে বিভিন্ন ধরনের বাধা আসে, অর্থনৈতিক বাধা, দালালদের এক প্রকারের বাধা, চিকিৎসা সেবার ঘাটতি এবং হাসপাতালগুলো কোনো না কোনো ক্ষেত্রে রোগীদের সাথে এক ধরনের ক্রাইমই বলা চলে, তারা এটা করে। তো একজন মানুষ যখন তার পারিবারিক কোনো একজন সদস্যকে রোগী হিসাবে পেয়ে অত্যন্ত নিদারুণ একটি অবস্থার মধ্যে হাসপাতালে যায়, যখন এই ধরনের ট্রিট পায় ওই সমস্ত হাসপাতালগুলো থেকে, যেখানে সেবা পাওয়ার কথা, তখন সাধারণত ওই মানুষগুলোর বিশ্বাস উঠে যায় এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকে, যেটি আমার হয় কিংবা আমার মতো আরো অসংখ্য মানুষের হয়েছে। এবং এই জায়গার মধ্যে এই বিশ্বাসটুকুর যে ঘাটতি হয়েছে, সেই ঘাটতি বিশ্বাসটুকুর যে আমি বলতে পারি যে বিশ্বাস অর্জন করার বিষয়টি, সেটি তখন ভারতের মতো এই রাষ্ট্রগুলো করেছে। আমি কেন করেছে সেটিও আমি পড়ে যাচ্ছি। তো আমি এতটুকু বোঝাতে পেরেছি মনে হয় যে বাংলাদেশের মানুষজন চিকিৎসার জন্য কি কারণে ভারতমুখী হচ্ছে।
ঠিক একই একটি দৃশ্য আমরা দেখতে পাই ব্যবসার ক্ষেত্রে কিংবা পলিটিক্যাল ক্ষেত্রে, নানান ক্ষেত্রে। সো এর ফলে বাংলাদেশের একটি অংশ মানুষ যারা চাইলেও ভারতের প্রতি নির্ভরশীল যারা রয়েছে এখন পর্যন্ত স্টিল নাও, এবং যে সমস্ত মানুষজন ইচ্ছা করেও ভারতের প্রতি নির্ভরশীল হতে চায় না কিন্তু নিদারুণ পক্ষে তাদের হতে হয় তাদের প্রয়োজনের চাহিদায়, তাদেরকেও কোনো না কোনোভাবে ভারতের প্রতি নির্ভরশীল থাকতে হচ্ছে। এর ফলে এই ভিসা সেন্টারের সামনে অসংখ্য মানুষের সমাগম আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই এত সংখ্যক মানুষের সমাগমের ফলে বাংলাদেশের কি হবে, ভারতের কি হবে? আমরা এই বিষয়টি একটু বুঝতে চাইব অর্থনীতির ভাষায়। আমরা জানি অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট হচ্ছে যে অর্থনীতিতে সাধারণত দুইটি বিষয়কে উত্থাপিত করা হয়। একটি হচ্ছে যারা কনজিউমার, যাদেরকে ভোক্তা বলা হয়, এবং আরেকটি হচ্ছে যারা হচ্ছে প্রডিউসার, যারা উৎপাদক। সাধারণত এই যে বাজার ব্যবস্থাটুকু থাকে কনজিউমার এবং ওই প্রডিউসারের মধ্যে, উৎপাদক এবং ভোক্তার মধ্যে, এদের মধ্যে ভোক্তা ভাবে তার ভোগকৃত সামগ্রীটির মাধ্যমে সে লাভবান হয়েছে, আবার যারা উৎপাদক, যারা মূলত বেনিফিশিয়ারি, তারা ভাবে যে তাদের মতো করে বাজার ব্যবস্থাটুকু নিয়ন্ত্রণ করার মাধ্যমে যারা ভোক্তা তাদের নিকট থেকে সর্বোচ্চ সংখ্যক মুনাফাটুকু সে অর্জন করবে। এই যে মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্থনীতিটি চালিত হয় সেই বিষয়টির মাধ্যমে আমি আপনাদেরকে ভারত এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিটুকু রয়েছে সেটি বোঝাতে চাচ্ছি। তো বাংলাদেশের মানুষের প্রয়োজন হচ্ছে চিকিৎসা কিংবা ব্যবসা কিংবা পলিটিক্স। আর ভারত কি করছে, ভারতের যে ডিপ স্টেট কিংবা ভারতের যে মূল রাষ্ট্রচালিকা যন্ত্র, তারা কি করছে, এই ধরনের সেবাগুলো নিয়ে আসছে বাংলাদেশের মানুষের জন্য। ইটস নট অনলি ফর দ্য পিপল অফ বাংলাদেশ। আমার কাছে মনে হয় এটি হচ্ছে পার্শ্ববর্তী যে সমস্ত ছোট ছোট রাষ্ট্রগুলো রয়েছে যারা হচ্ছে মার্কেট, ভারতের জন্য একটি মার্কেট, নট অনলি ভারত, বিশ্বের অন্যান্য অনেকগুলো রাষ্ট্রের জন্য মার্কেট, কিন্তু আলটিমেটলি এই অঞ্চলের মধ্যে বৃহৎ একটি পরাশক্তি হিসাবে ভারত এই সুযোগটুকু অন্য কোনো রাষ্ট্রকে দেয় না, সেটি কূটনৈতিক বা পলিটিক্যাল কিংবা ওই সমস্ত রাষ্ট্রীয় অঞ্চলগুলোর ভিতরে, মানে যে সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে সে মার্কেটটুকুকে বিচরণ করতে চায়, ওইখানে নানান প্রক্রিয়ায়, সেটি সাংস্কৃতিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, সেটি অন্য যে কোনো প্রক্রিয়া হতে পারে, ওই মার্কেটগুলোকে বাধ্য করা হয়েছে তাদের মুখী হিসেবে থাকতে, অথবা অন্য কোনো মার্কেট বা বাজার ব্যবস্থাকে এখানে ইমপ্লিমেন্ট হইতে দেয় নাই ভারত। এর ফলে এই সমস্ত অঞ্চলের মানুষ, বাংলাদেশের মতো ছোট ছোট অঞ্চলের মানুষ, সেটা ভুটান, নেপাল, মালদ্বীপ কিংবা বাংলাদেশের কথাই যদি আমরা ধরি 20 কোটি। আমি একটি স্ট্যাটিস্টিক দেখেছিলাম আজ থেকে প্রায় 2018-19 সালে, যে ভারত যে সমস্ত দেশগুলো থেকে রাজস্ব অর্জন করে সেটির মধ্যে প্রথম যুক্তরাষ্ট্র, এর মধ্যে দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ, অথবা বাংলাদেশের মতো অনুন্নত একটি রাষ্ট্রের মধ্য থেকে ভারতের রাজস্ব, বৈদেশিক রাজস্ব অর্জনের দ্বিতীয় একটি ক্ষেত্র বাংলাদেশ। সো একটা বিশাল মার্কেট বাংলাদেশের জন্য এখন পর্যন্ত ভারতের, এবং এটি করতে গিয়ে ভারতের দীর্ঘ সময়ের রাজনৈতিক এবং কূটনৈতিক পরিকল্পনা এখানে বাস্তবায়ন করতে হয়েছে। কিরকম, সেই 1971 সালের রাজনীতির কথা বলেন, এর পরবর্তী বাংলাদেশের রাজনীতির কথা বলেন, ইভেন গত 17 বছর যে আওয়ামী লীগের মাধ্যমে যে রাজনৈতিক পারপাসটুকু ভারতীয় অঞ্চলে সার্ভ করেছে, সেটির মধ্যে আপনি দেখবেন লেসপেন্সারমূলক রাজনীতির কথা আপনি পাবেন। যদিও বা আওয়ামী লীগের মানুষজন যারা বর্তমানে রয়েছে তারা ভারতকে ছাড়া কিছুই বোঝে না, এবং না বোঝারই কথা, তার পিছনেরও কারণ রয়েছে। এখন এই মানুষের যে একটি মার্কেট রয়েছে, তারা বাধ্য হয়ে ভারতের এখানে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য, কারণ অন্য কোথাও সেই চিকিৎসা পাচ্ছে না। দেশের ভিতরেও মানুষজন সেই চিকিৎসাগুলো পাচ্ছে না। দেশের ভিতরে যে সমস্ত হাসপাতাল, চিকিৎসা প্রণয়নকারী সংস্থা বা সেবাদানকারী সংস্থাগুলো সেটা দিচ্ছে না, যার ফলে মানুষ বাধ্য হয়ে সেখানে যাচ্ছে। ব্যবসায়ের কথাও আপনি একই রকম পাবেন। আর রাজনীতির কথা যদি বলেন, স্বাধীনতার উত্তরোত্তর সময় থেকে এখন পর্যন্ত স্টিল নাও বিএনপির এই সরকার পর্যন্ত ভারত বিভিন্নভাবেই কোনো কোনো সময় ওতপ্রোতভাবে স্পষ্ট এক ধরনের প্রভাব রেখেছে রাজনীতির মধ্যে আওয়ামী লীগের মাধ্যমে। আমার কাছে মনে হয় আওয়ামী লীগ হচ্ছে ভারতের পারপাস সার্ভ করা বাংলাদেশের অভ্যন্তরে একটি রাজনৈতিক দল। এটি এমন একটি চূড়ান্ত সত্য কথা যেটি ওপেন সিক্রেট, আপনি এটা সিক্রেট হিসেবে বলাও ভুল হবে, যারা আওয়ামী লীগ করে তারা এটা ভালো বুঝে। সো এর ফলে অর্থাৎ রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষকে ভারতমুখী করে কিন্তু রাখা হয়েছে, বাংলাদেশের অসংখ্য মানুষ ভারতের পক্ষে। আবার একই সাথে ধর্মীয় দিক থেকেও এই অঞ্চলের মানুষজনের মধ্যে একটি, আমি সবার কথা বলছি না, বাংলাদেশের হিন্দুদের একটা ম্যাক্সিমাম হিন্দু রয়েছে যারা বাংলাদেশি চিন্তা ভাবনা করে, এবং ইতিমধ্যে পরিবর্তন আরো আসছে, হয়তোবা সামনে আরো আসবে। এবং আরো একটি শ্রেণী রয়েছে যারা ভারতকে ছাড়া কিছু বোঝে না। আওয়ামী লীগের কথা বলবেন, ভারত ছাড়া তার কিছুই বুঝবে না, অন্য কোনো রাষ্ট্রকে তারা বুঝতেই চাইবে না। এর বাইরেও গোপনে কিংবা প্রকাশ্যে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য কর্মী রয়েছে, সাংবাদিক রয়েছে, যারা হচ্ছে ভারতের চিন্তা ভাবনাটাকে, আদর্শটাকে ধারণ করে বাংলাদেশের ভিতরে থেকেও।
সো এইগুলা সবগুলাই হচ্ছে ভারতের ওই বিজনেস, ওই যে মার্কেটটুকুর কথা বললাম অর্থনীতির ভাষায়, বাজার ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থাটুকুর মধ্যে ভারতকে জিইয়ে রাখার একটি প্রক্রিয়া। অর্থাৎ এখানে আবেগ দ্বারা কোনো কিছু চলছে না। ভারত, আপনি রাজনীতিক বলেন, যে দক্ষিণ এশিয়ার রাজনীতি বলেন সেখানকার কথা বলেন, কিংবা ভূ রাজনৈতিকগত কথা আমি বলছি সেটির কথা বলেন, কিংবা বাজার ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থার কথাই বলেন, সব দিক থেকেই বাংলাদেশ হচ্ছে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান, এবং ভারত সেটি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত করেছিল, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সো এই প্রেক্ষাপটটির মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষজন যাচ্ছিল। অর্থাৎ আমি যদি বাজার ব্যবস্থার কথা বলি, ভোক্তা হিসাবে, কনজিউমার হিসেবে আমরা শুধুমাত্র একটি মার্কেট বা বাজারই পাচ্ছিলাম, যেখান থেকে বাধ্যতামূলকভাবে আমার সেবা কিংবা বাজার কিংবা যে আমি যে পণ্যটুকু নিতে চাই সেটি আমাকে নিতে হচ্ছিল। এর ফলে যে বাজার ব্যবস্থাটিকে যারা নিয়ন্ত্রণ করছে, উৎপাদক, প্রডিউসার, যেটি ভারত, তারা তাদের মতো করে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করেছে, অর্থাৎ আমাদেরকে বাধ্য করা হয়েছে। আপনি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র এখানে এই বাজার ব্যবস্থাটিকে ধরতে পারে নাই। আপনি পাকিস্তানের কথা বলবেন, অর্থনৈতিকভাবে মেরুদণ্ডহীন একটি রাষ্ট্র, এবং এখন পর্যন্ত তাদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব এখন পর্যন্ত পাকিস্তানে প্রকাশিত হয়নি। নেপাল, ভুটান, মালদ্বীপ, এই সমস্ত রাষ্ট্রগুলো ছোট ছোট। মিয়ানমারের কথা বলবেন, যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র, সেটিও ভূরাজনৈতিক একটি চক্রান্তের ফল, যার ফলে এই অঞ্চলের মধ্যে একচ্ছত্র আধিপত্য কিংবা একচ্ছত্র ব্যবসায়িক আধিপত্য, একচ্ছত্র রাজনৈতিক আধিপত্য সবটাই করেছে ভারত। এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন যাওয়ার ফলে যখন আওয়ামী লীগ গভর্নমেন্টের মাধ্যমে সেটি বিশাল আকারে প্রকাশ পেয়েছে, দেশের মানুষজন সেটি বুঝতে পেরেছে, বিশেষ করে তরুণ সমাজ, তারা এক ধরনের বিপ্লবের মাধ্যমে এই বিষয়টি থেকে বের হওয়ার একটি ওতপ্রোত চেষ্টা আমরা দেখেছি। জানি না কতটুকু বের হয়েছে। এর ফলে নতুন যে সরকার ব্যবস্থা আসলো, সেই সরকার ব্যবস্থা আসার পরবর্তীতেই আমরা দেখেছি ভিসা সেন্টার বন্ধ, এবং ভিসা সেন্টার খোলার সাথে সাথে এই ধরনের ভিড়, এবং আমি বলতে চেয়েছি এটি স্বাভাবিক, এর পিছনের কারণগুলো এতক্ষণ বললাম। এখন আমি আমার ভিডিওর দ্বিতীয় ফেজে যাব, সেটি হচ্ছে যে ভারতের এই ক্ষেত্রে ক্ষতি কিংবা লাভ কতটুকু হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের মধ্যে যে দীর্ঘ 17 বছরের মধ্যে যে নির্বাচনটুকু হয়েছে গত 3-4 মাস আগে, যে নির্বাচনের মধ্যে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জনগণের ভোটে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি সরকার। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই ওনার যে রাজনৈতিক সফরটুকু উনি করলেন সেটি করলেন মালয়েশিয়াতে গেলেন, এবং সেখানে একটা বিশাল একটা উষ্ণ অভ্যর্থনা পেলেন। আমার কাছে মনে হয়েছে যে কূটনৈতিক ভাষার কথা যদি বলি, সেখানে একটি বিষয় প্রকাশ পেয়েছে যে অবভিয়াসলি বাংলাদেশের সাথে মালয়েশিয়ার একটি তীব্র দহরম মহরম সম্পর্ক অলরেডি তৈরি হয়েছে, দ্বিপাক্ষিক। এবং সেখান থেকে বলা চলে চীনে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, প্রথম রাজনৈতিক ভ্রমণ বা রাষ্ট্রীয় ভ্রমণ। এবং ওইখানকার যে উষ্ণ অভ্যর্থনা আমরা দেখেছি, চীনের যে প্রধানমন্ত্রী শি জিনপিং, এবং এটা হওয়ারও কথা, চীনেরও প্রয়োজন ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশকে এই মুহূর্তে। সো এর ফলে একটি বিষয় এখানে প্রকাশিত হচ্ছে যে চীনের সাথে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হচ্ছে, খুব সুন্দর। পাশাপাশি মালয়েশিয়ার সাথে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হচ্ছে বাংলাদেশের, এবং চীনের বলয়ে যেহেতু মিয়ানমার রয়েছে, আশা করি মিয়ানমারের সাথে হয়তো এক ধরনের দহরম মহরম সম্পর্ক হতে পারে। সেটি ভালো কিংবা মন্দ সেটি পরবর্তীতে বোঝা যাবে। আপাতত যে একচেটিয়া বাজার ব্যবস্থা ছিল, যেটির কথা আমরা এতদিন ভারতকেই জানতাম, ভারত চিকিৎসা মানেই ভারত। তো এই প্রেক্ষাপটটির মধ্যে নতুন আরেকটি আধিপত্য কিংবা নতুন আরো একটি বড় রাজনৈতিক শক্তি কিংবা আঞ্চলিক শক্তি কিংবা আন্তর্জাতিক শক্তির কথাই বলেন, সেটি হচ্ছে চীন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশের মধ্যে উদীয়মান হয়েছে। এবং বিচক্ষণ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব তার বিচক্ষণতার প্রথম যে নজিরটুকু রেখেছেন এই ভ্রমণটুকুর মাধ্যমে। তো এর ফলে অনেকটি মিথস্ক্রিয়া ঘটেছে, এবং এর প্রভাবও আমরা দেখতে পেয়েছি। যে ভিসা সেন্টারটুকু আপনারা দেখছেন খুলছে, এবং যেটি নিয়ে এই অঞ্চলের যে ভারতের লেসপেন্সার যারা খুব উৎফুল্ল এবং উচ্ছ্বসিত, তারা প্রকাশ করতে চেয়েছেন, যেটি তাদের কাছে আমি বোঝাতে চাচ্ছি যে এই তারেক রহমান সাহেবের এই চীন ভ্রমণটুকুই সাধারণত এই ভিসা সেন্টার খুলে দিয়েছে। অর্থাৎ ভারত এখন নিরুপায়। কেন? ভারত স্পষ্ট বুঝতে পারছে যে 20 কোটির যে এই যে বাজার ব্যবস্থাটুকু এতদিন ছিল, রাজনৈতিকভাবে বলেন, ভূরাজনৈতিক দিক থেকেও যে ভারতের সাথে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের না যতটুকু অবদান, ভারতের ক্ষেত্রে বাংলাদেশের অবদানটুকু যেটি এতদিন ছিল, সেটি মনে হয় ভাঙতে বসেছে। কেন? আমরা শুনেছি যে যদি কোনো কারণে চীনের সাথে এই সম্পর্কটুকু সুন্দর হয়, তাহলে চীন আমাদেরকে তিস্তা যে একটি চুক্তি রয়েছে, বলা চলে তিস্তা প্রকল্প, সেই প্রকল্পটুকু বাস্তবায়নে চীন সবচেয়ে ওতপ্রোত ভূমিকা রাখবে। এবং আপনারা জানবেন যে তিস্তা হচ্ছে ভারতের সবচেয়ে বলা চলে স্পর্শকাতর যে জায়গা, চিকেন স্নেক, সেই চিকেন স্নেকের ঠিক পাশেই।
তো এখানে এত স্পর্শকাতর একটি জায়গার মধ্যে চীন এসে নাক গলাবে, সেটি ভারত অবশ্যই ভালোভাবে নিচ্ছে না। যেহেতু ভারতও সাম্রাজ্যবাদী একটি চিন্তাভাবনা এবং চীনও অর্থনৈতিকভাবে যে সাম্রাজ্যবাদ প্রচার সেটি করতে চাচ্ছে এবং পৃথিবী সাম্রাজ্যবাদীর দিকে ঝুঁকছে, পৃথিবী যুদ্ধের দিকে ঝুঁকছে, এটা নিশ্চিত থাকে। তো এর ফলে চীন এই প্রস্তাব ভারতের কাছে ভালো লাগছে না। পাশাপাশি আমরা দেখেছি যে চীনে আরেকটি প্রস্তাব ছিল মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে সরাসরি পণ্য এবং মানুষজন যাতায়াতের একটি করিডোর করবে। এর ফলে আপনি যদি ভাবেন যে চীনের মতো একটি উন্নত দেশ, চীনের মতো একটি ইউরোপীয় সমৃদ্ধ একটি ওই ক্যাটাগরির একটি রাষ্ট্রের সাথে যখন বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কটুকু এরকম অবস্থায় হবে, মাত্র 4-5 ঘন্টায় আপনি যেতে পারছেন চীনে, তাহলে বাংলাদেশের যে জনগণ এখনকার সময় রয়েছে এবং যে জনবিপ্লব 24-এ দেখেছি এবং যে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবেশ ভারত এতদিন তৈরি করে রেখেছিল, সেটির অবস্থাটুকু কি দাঁড়াবে? বাংলাদেশের মানুষ কি তখন 5-7 ঘন্টা ভ্রমণ করে ইন্ডিয়া যাবে বা ভারত যাবে না চীন যাবে? সেটি আপনাদের কাছে রাখলাম। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম না, প্রায় প্রত্যেকটা মানুষই যখন ইউরোপীয় এই সমস্ত প্রযুক্তিগুলোর সাথে চিকিৎসার ক্ষেত্রে কম খরচে ওখানে যাইতে চাইবে বা যেতে পারবে, সেই সুযোগটুকু তৈরি হবে, তখন মানুষ অবভিয়াসলি চীনকেই বেছে নেবে। এবং এই বেছে নেওয়ার ফল হচ্ছে ভারতের একটি বিশাল মার্কেট ছাড়া হয়ে যাওয়া। পাশাপাশি ইন্দো প্যাসিফিক যে রাজনীতিটুকু সামনে আসছে, বৈশ্বিক যে রাজনীতিটুকু বর্তমানে চলছে সেটির প্রেক্ষাপটে, সেইখানে দাবার গুটির চালে চীন এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে গিয়েছে এবং তারেক রহমান সাহেব সেখানেই চিন্তা ভাবনাগুলো করছেন। সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের কাছে একটি সুখকর বিষয়। তো এর ফলে ভারত মার্কেটটুকু হারাইতে চাচ্ছে বা হারিয়ে ফেলছে। ইতিমধ্যে তাদের যে চাপ দেওয়ার কথা ছিল ভিসা না দিয়ে, বা ভেবেছিলেন যে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হবে, কিন্তু আসলে সেটি হয় নাই। বাংলাদেশের মানুষজনের সেন্টিমেন্ট এখন আর সেই জায়গায় নাই, যার ফলে ভারতীয় মার্কেটটুকুকে পুনরায় ফিরিয়ে আনার জন্য তারা ভিসা সেন্টার করেছে এবং আমি নিশ্চিত ভারত আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখন বাংলাদেশকে দিতে চাইবে। এবং এটি ঘটেছে কেন? কারণ আগে ছিল একচেটিয়া বাজার ব্যবস্থা, যেটি ভারতের নিয়ন্ত্রণে ছিল। এখন এক ধরনের প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য আরো একটি ক্ষেত্র তৈরি হয়েছে এবং সেটি ভালো ক্ষেত্র এবং সেটি উত্তম ক্ষেত্র। এবং ইতিমধ্যে বাংলাদেশের যে ভারতের পারপাসটুকু যে সার্ভ করে, যে রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ সার্ভ করে না, বাংলাদেশের মধ্যে ভারতের সমস্ত কাজগুলোকে ইমপ্লিমেন্ট করেছে এই ভারতের এই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করেছে এই আওয়ামী লীগ, এবং একদিন দুই দিন না, দীর্ঘ সময় ধরে সেটি করেছে। এই পরিস্থিতিটুকু ভাঙতে বসেছে, অর্থাৎ বাংলাদেশের ভিতরে ভারতের খবরদারিত্ব কমছে না, বরং বলা চলে সিরিয়াস লেভেলের কমছে। এবং এর ফলে আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের তারেক রহমান সাহেবকে কৃতজ্ঞতাবোধ এবং ধন্যবাদ জানানো উচিত। তার কারণ আমি কোনো রাজনৈতিক দল থেকে বলছি না, আপনি লজিক্যালি ভাবেন, আপনার কাছে এখন 2টি বাজার ব্যবস্থা, আপনি কোনটি গ্রহণ করবেন সেটি আপনার বিষয়, আপনি ইজিলি চয়েস করতে পারেন। আপনাকে আবার এই নিষেধাজ্ঞা দিচ্ছে না যে আপনি ইউ ক্যান্ট গো টু দ্য ইন্ডিয়া, আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন না সেটি বলছেন, আপনাকে বলছে যে ইউ ক্যান চুজ এনি কাইন্ডস অফ কান্ট্রি। আপনি ভারতও চয়েস করতে পারেন, চীনও চয়েস করতে পারবেন, বাট এই ডিসিশনটা নির্ভর করছে জনগণের উপরে। জনগণ যদি চায় চীনে যেতে পারে। সো এর ফলে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক মেরুকরণে একটি নতুন ভূয়সী দৃশ্যের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশের জনগণ, এবং এর ফলে ভালো কিংবা মন্দ সেটি পরবর্তীতে দেখা যাবে। এর ফলে কতগুলো নেগেটিভ সাইডও আসবে, আর সেটি আসতে পারে যে রাজনৈতিক বলয়ের মধ্যে ভারতের সাথে যে সমস্ত ইউরোপীয় গোষ্ঠীগুলো যুক্ত, যেমন যুক্তরাষ্ট্র হতে পারে, ইসরায়েল হতে পারে, এই টাইপের যে সমস্ত রাষ্ট্রগুলো এখন একত্রিত হচ্ছে বৈশ্বিক যুদ্ধের মধ্যে, সেখানে নানান ধরনের নিষেধাজ্ঞা বাংলাদেশের প্রতি আসতে পারে। যেমন বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাণিজ্যের মার্কেটটুকু হচ্ছে যুক্তরাষ্ট্র। এখন দেখার বিষয় সেখানে তারেক রহমান সাহেব কতটুকু মেধা এবং বিচক্ষণতার প্রমাণ দেন। আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান সাহেব খুবই ঠান্ডা, উনি হয়তো বা খুব সুন্দরভাবে বাংলাদেশের মানুষকে একটি নতুন দিক উন্মোচন করে সেদিকে বাংলাদেশের মানুষকে নিয়ে যেতে পারবে। সো এইটি হচ্ছে আমার ভিডিওর মূল সামারিটুকু, যে যারা ভারতের লেসপেন্সার রয়েছেন এই অঞ্চলের মধ্যে, তাদের উচ্ছ্বসিত হওয়ার কোনো কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের উচ্ছ্বসিত হওয়ার একটি সময় এসেছে, কারণ তারেক রহমান সাহেব একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার দিকে বাংলাদেশের মানুষকে নিয়ে যাচ্ছেন, যেখানে বাংলাদেশের মানুষ ডিসাইড করতে পারবে যে কোন ক্ষেত্রটুকু তার জন্য প্রয়োজন এবং সেটি কতটুকু কোন মাত্রাতে সে নিবে। আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটি অনেক দীর্ঘ হলেও ইনফরমেটিভ এবং বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের মধ্যে একটি সচেতনতা বোধ তৈরি করতে সাহায্য করবে। আমার কাছে যদি এই ধরনের ভিডিও আপনারা আরো চান, অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে কিংবা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবভিয়াসলি রাজনীতির সাথেই থাকুন।